আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ই কমার্স নিয়ন্ত্রণে নিবন্ধন বাধ্যতামূলক, রেগুলেটরি কমিশন হচ্ছে, গ্রাহকদের ক্ষতির দায় নেবে না সরকার। ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের নিষেধাজ্ঞা হাইকোর্টের, রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও একটি মামলা। বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব চালু, দীর্ঘদিন পর সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন বাংলাদেশিরা। করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। এবং স্কুল খুললেও ক্লাসে ফেরেনি অন্তত 40% শিক্ষার্থী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইভ্যালি, ই অরেঞ্জ, ধামাকা সহ বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানে প্রতারিত গ্রাহকদের দায় নেবে না সরকার। ভবিষ্যতে কেউ যাতে এ ধরনের প্রতারণা করতে না পারে সেজন্য রেগুলেটরি কমিশন গঠন, আইনের সংশোধন ও নিবন্ধন বাধ্যতামূলক করা হবে। এসব প্রতিষ্ঠানের মালিকরা গ্রাহকদের টাকা ফেরত দিতে পারলে তাদের আইনি ছাড় দেয়া হবে। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। অনলাইনে ব্যবসার নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের পর যেন টনক নড়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। এ ধরনের প্রতারণা বন্ধে পদক্ষেপ নিতে বাণিজ্যমন্ত্রী আলোচনা করেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর সাথে। যদিও এ অবস্থার জন্য গ্রাহকদের অতি লোভকেই দায়ী করছেন বাণিজ্যমন্ত্রী। যে লোকটা দিয়ে ধরেন এই 5টা মোটরসাইকেল সে 100 টাকা সস্তায় পেয়েছে, সে তো লাভ করেছে, তারপরে আবার বেশি করে গেছে। সরকার তো সেই লাভের ভাগিদারও নয়। কথাটা হলো ব্যবসা তো ওপেননেস। আমরা যেটা বলতে চাই যে মানুষকে সতর্ক হওয়া দরকার যে আমরা কি করতে পারি। যারা ই-বিলের মাধ্যমে প্রতারিত হয়েছেন তারা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নাই না। তাকে আমরা বললাম একটা কথা, সেটাও যে তাদের সাথে কথা বলবো, তাদের কি সম্পদ আছে। ইভিলির প্রায় 500 কোটি টাকার উপরে বাজারে দায় রয়েছে। এদের কাছে যা সয় সম্পত্তি আছে আমি জানি না, শুনেছি যে 80-90 কোটি টাকা হতে পারে, সেটাও শোনা কথা। টাকা কোথায় গেছে এই তো তাদের সাথেও কথা বলার চেষ্টা করা হবে যে তাদের চিন্তা চেতনাটা কি, যদি পারে তারা কিভাবে দেবে বা দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা একটা প্ল্যান তারা বাইর করবে। যদি তারা পারে, না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা তো চলছে। ভবিষ্যতে ই কমার্সের নামে প্রতারণা বন্ধে বাণিজ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলেছে দায় এড়ানো। দায় এড়াতে চাচ্ছি না বলেই তো এই সভাগুলো করছি আমরা। দায় নিয়েই চাচ্ছি যে কিভাবে একটা ঘটে গেছে বলে সব নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তা কিন্তু আমরা সামনের দিনগুলোতে যে ই কমার্স আরও সুযোগ যেন তারা না পায় সেজন্য আরও বিভিন্ন সাজেশন আসছে, যার জন্য কালকে থেকে এনারা কাজ শুরু করবেন। নিবন্ধন নিতে হবে এবং আমরা কন্টিনিউয়াস ফলো আপ করবো যে একটা কমিটি করে দিয়ে যে কোথাও এইরকম সুযোগ সৃষ্টি হচ্ছে কিনা। ভোক্তা অধিকারকেও আমরা কাজে লাগাবো যে অন্তত প্রচার প্রসারের জন্য যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটার দিকে মানুষ আকৃষ্ট হওয়া উচিত নয়, এমন কিছু করে আমরা চেষ্টা করব। এছাড়াও যুবক, ডেস্টিনি সহ যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ রয়েছে তাদের সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা দেয়া যায় কিনা তাও পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। তাদের কিছু সম্পদ ছিল। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ই কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সব স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। ইভ্যালির অবসায়ন চেয়ে এক গ্রাহকের করা আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। আবেদনকারীর আইনজীবী জানান, ইভ্যালি থেকে পণ্য অর্ডার করে গ্রাহকরা তা পাচ্ছিলেন না। এছাড়াও টাকাও ফেরত পাননি ওই গ্রাহকরা। এ অবস্থায় ইভ্যালির অবসায়ন চেয়ে ওই গ্রাহক আবেদন করেন। কোম্পানি কেন অবসায়ন করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশও জারি করেছে উচ্চ আদালত। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ডেলিভারি না পাওয়াতে ইভ্যালির বিরুদ্ধে আমি আমার ক্লায়েন্টের পক্ষে একটি ওয়াইন্ডিং আপ অ্যাপ্লিকেশন ফাইল করি বাংলাদেশের কোম্পানি আইনের আন্ডারে। এই অ্যাপ্লিকেশনটা গৃহীত হয় ও কোর্ট একটি ইন্টারিম অর্ডার পাস করে যাতে করে ইভ্যালি তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি কোথাও বিক্রি অথবা হস্তান্তর না করতে পারে।
ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি মামলাটির আবেদন করেন। পরে আদালত মামলাটি গ্রহণ করে ধানমন্ডি থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। এর আগে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ধানমন্ডি ও গুলশান থানায় আরও দুটি মামলা করা হয় প্রতিষ্ঠানটির শীর্ষ 2 কর্মকর্তার বিরুদ্ধে। সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোয় ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, ব্যাংক সুদের হারের সাথে সমন্বয় করেই সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, প্রয়োজনে আবারও সঞ্চয়পত্রের মুনাফার হার কমতে বা বাড়াতে হতে পারে। শরফুল আলমের রিপোর্ট। 6 বছর পর আবারও সঞ্চয়পত্রের মুনাফার হারে পরিবর্তন আনল সরকার। নতুন নিয়মে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রের মুনাফা হবে 10.30 আর 30 লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার হবে 9.5। 3 মাস অন্তর সঞ্চয়পত্রের মেয়াদ শেষে মুনাফার হার ধরা হয়েছে 10 অবসরভোগীদের জন্য নির্ধারিত 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদ শেষে মুনাফা পাবেন 11.5 হারে। তবে 15 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফার হার থাকবে আগের মতোই। এ নিয়ে বিনিয়োগকারীদের দুশ্চিন্তার কিছু নেই বললেন অর্থমন্ত্রী। ইন্টারেস্ট রেট কমানোর কারণে ক্ষুদ্র ডিপোজিট তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, 1 থেকে 2% কমানো হয়েছে। ব্যাংকের চেয়ে আমানতের সুদ হার বেশি থাকায় এখন সঞ্চয়পত্রে অতিরিক্ত বিনিয়োগ করে বাড়তি সুবিধা নিচ্ছেন অনেকেই। যে ইন্টারেস্ট রেট বিদ্যমান আছে, এখানে তার তুলনায় সঞ্চয়পত্রে এখন রেট বেশি। সুদের হার কমানোর কারণ হলো আমাদের যে এখন যে সমস্ত রেট আমাদের প্রিভেইল করে বাজারে আমাদের ডিপোজিটের উপরে, এর সাথে সামঞ্জস্য রেখে এটা করা হয়েছে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, শহরের সব সুবিধা গ্রামে পৌঁছে দিতে কাজ করছে সরকার। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে করোনা পরীক্ষা RT-PCR ল্যাব কাজ শুরু করেছে। প্রথম দিনে এই টেস্ট নিয়ে দুবাই রওনা হয়েছে 46 জন বাংলাদেশি যাত্রী। সন্ধ্যা 7:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 50 জন যাত্রীর যাওয়ার কথা থাকলেও আমিরাত 6 ঘন্টা আগে নমুনা পরীক্ষার সময় বেঁধে দেয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে 46 জন যাত্রী উপস্থিত থাকায় তাদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় সকল যাত্রীর করোনা নেগেটিভ এসেছে। করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও যৌথ সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে US বাংলাদেশ বিজনেস কাউন্সিলে দেশের তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও ব্লু ইকোনমিতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানান তিনি। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে লিঙ্গ সমতা নিশ্চিত করতে বিশ্ব নারীর নেতাদের একটি নেটওয়ার্ক গড়ে তোলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আফেল মাহমুদের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে বিশ্ব নারী নেতাদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি উচ্চ পর্যায়ের বৈঠক। এতে তৃণমূল পর্যায়ে লিঙ্গ সমতা নিশ্চিত করতে নেতৃত্ব তৈরির উপর জোর দিয়ে 3টি প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘকে সাথে নিয়ে বিশ্ব নারী নেতাদের জন্য একটি নেটওয়ার্ক গড়ে তুলতে নারী সংগঠনগুলোকে রাজনৈতিক ও আর্থিক সহযোগিতা দেওয়ার উপর জোর দেন প্রধানমন্ত্রী। পরে হোটেলে US বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। We invite US investment in other lucrative sectors as ICT, renewable energy, shipbuilding, automobile, light engineering, agro-processing, blue economy, tourism, knowledge-based high-tech industry, among others. Our investment is heavily on improving the infrastructure and power supply to facilitate FDI in the mentioned that and other
promising sectors in Bangladesh. যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের মাধ্যমে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেন শেখ হাসিনা। I took initiative to open up all sector to private business, and especially from America, US investors. They started coming to Bangladesh and investment. So our trade relations can be further strengthened with duty-free access and other trade privileges in the US market. বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রতিযোগিতামূলক মজুরিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা। প্রতিশ্রুত টাকা ছাড় না করলেও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে ধনী দেশগুলোর উদ্যোগী হওয়াকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শুভ লক্ষণ বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট ডিকসন। অন্যদিকে অর্থ ছাড়ের শিল্পোন্নত দেশগুলোর উপর চাপ অব্যাহত রাখা ও বিশ্বজুড়ে চলমান উন্নয়ন ধারণার বিপক্ষে জনমত তৈরিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সক্রিয় হতে হবে বলে মনে করছেন পরিবেশবিদরা। ফজলে রাব্বি রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে ঘুরে ফিরে আসে বাংলাদেশ সহ 11টি দেশের জলবায়ু পরিবর্তনজনিত দুর্দশা চিত্র। ঘূর্ণিঝড় আইলা আর জলোচ্ছ্বাসে তছনছ হয়ে যাওয়া গ্রামের অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। পুকুর সহ সব জলাধার এখন লবণাক্ত। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ মালদ্বীপের মতো দেশগুলোর অস্তিত্ব বিলীন হওয়া সময়ের ব্যাপার বলে উঠে আসে আলোচনায়। সমাধান হিসেবে প্যারিস চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়। নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP26। বাংলাদেশের জলবায়ু বিশেষজ্ঞরা মনে করেন সেখানে প্যারিস চুক্তি বাস্তবায়নে অঙ্গীকারের পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ে শিল্পোন্নত দেশগুলোকে বাধ্য করতে হবে। This time it has to ensure that the long-term commitment that various countries have given to reach their zero emission target are already around the point, but the dates vary widely. That has to be brought down to 2030, 2040, 2050. So the whole world should also rethink the model of development. This model of development is not at all sustainable. Giving you few statistics, our air is the most polluted air of the world. Our deforestation rate is double the global deforestation rate. ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন জলবায়ু বিপর্যয় রোধে উন্নত দেশগুলো অনেক উদ্যোগী হয়েছে। I think one thing one can say is that climate now has really grasped the attention of world leaders. We are in the middle at the moment, as you know, of the United Nations General Assembly, the general debate that happens every year, and I think climate, more than any other issue, is the one that has grasped the attention. গ্লাসগো সম্মেলন থেকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রির মধ্যে রাখতে শিল্পোন্নত দেশগুলোকে সময় বেঁধে দেওয়ার উপর জোর দেন বক্তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে 72 ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক শ্রমিক সংগঠনগুলো। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক শেষে এ ঘোষণা দেন সংগঠনগুলোর নেতারা। তাদের 15 দফা দাবি বাস্তবায়নে সরকার বিবেচনা করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। পণ্যবাহী যানবাহনের মালিক শ্রমিকদের ডাকা 72 ঘন্টার ধর্মঘট শুরু হয় মঙ্গলবার ভোর 6টা থেকে। 15 দফা দাবিতে শুক্রবার ভোর 6টা পর্যন্ত তাদের এই ধর্মঘট চলার কথা ছিল। এরই মধ্যে ধর্মঘটের কারণে বন্দরগুলোতে সৃষ্টি হয় অচল অবস্থা। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এ নিয়ে বৈঠকে বসেন বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের নেতারা। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা। আমরা মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সভাপতিত্বে আজকের এই আলোচনা বৈঠকে আমরা অত্যন্ত সন্তুষ্ট, আমরা আনন্দিত। আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। মালিক শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে মোটরযান মালিকদের উপর বর্ধিত আয়কর বাতিল, পণ্য পরিবহনের সাথে জড়িত ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের ফি কমানো, সহজ শর্তে ভারী ড্রাইভিং লাইসেন্স দেয়া সহ ফিল্ড টেস্ট পরীক্ষা বাতিল করা। মোস্ট ইম্পর্টেন্ট যেটি ছিল সেইটা আমাদের বিআরটি এর চেয়ারম্যান মহোদয় তিনি একটা টাস্ক ফোর্স গঠন করে যত তাড়াতাড়ি সম্ভব সেটি সমাধান করবেন তাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেটা ছিল। তো যেগুলো আমরা তাৎক্ষণিকভাবে মনে করেছি যে
এইগুলি এখনই করা উচিত, সেগুলো আমরা বলেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। বৈঠকে স্বরাষ্ট্র, সড়ক পরিবহন ও অর্থ মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশে একদিনের ব্যবধানে বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত 24 ঘন্টায় এ ভাইরাসে 36 জনের মৃত্যু হয়েছে। গতকাল এই সংখ্যা 26-এ নেমে এসেছিল। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 18 জন, মৃতদের মধ্যে 17 জন পুরুষ ও 19 জন নারী। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,313 জনে। একদিনে 28,736টি নমুনা পরীক্ষায় 1,376 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 4.79%। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেরাক বাংলাদেশ আয়োজিত ষষ্ঠ যুব সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। দেশের 2.5 থেকে 3.25 কোটি মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। যারা ছাত্র তাদেরকে প্রায়োরিটি দিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা হচ্ছে, বিদেশে যাবে তাদেরকে প্রায়োরিটি দিয়ে ভ্যাকসিন আমরা দিচ্ছি, আমরা চেষ্টা করছি। ইউরোপে এক একটা দেশে 1.5 লক্ষ করে মারা গেছে, পপুলেশন 5 কোটি 6 কোটি। ভারতের পপুলেশন তুলনায় ওদের কত বেশি, 4.5 লক্ষ 5 লক্ষ লোক মারা গেছে। দীর্ঘদিন পর স্কুল খুললেও অন্তত 40% শিক্ষার্থী ক্লাসে ফেরেনি, এমন তথ্য দিয়ে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বলছে ঝরে পড়াদের মধ্যে বাল্য বিয়ে হয়েছে 10% ছাত্রীর, আর অর্থ সংকটে স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরতে পারেনি বাকিদের বেশিরভাগই। বিশেষজ্ঞরা বলছেন প্রণোদনা দিয়ে হলেও শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে হবে বিদ্যালয়ে। আদ্দিন সজীবের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। মাত্র 13 বছরের শিশুর কোলে 40 দিনের সন্তান। করোনার আগে 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এই মেয়েটি এখন ক্লাস 7-এ, কিন্তু স্কুলে ফেরা হলো না তার। মহামারী শুরুর মাস 6 পরে তার বিয়ে হয়, আর গত মাসে জন্ম নেয় এই সন্তান। এখন বাবু হয়েছে, যাওয়ার কোনো সম্ভাবনা নেই। 7 মাসের পরে আমি আনছি, আমি কইছি না। ওই যখন পড়ছে আমার মাইয়ারে আমার দারো রাহাম আননালে সুস্থ থাকতো না, অসুস্থ হলো। এবার 10ম শ্রেণীতে লাভলি আক্তার, তারও বিয়ে হয়েছে 1 বছর হলো। স্কুল খুললেও আর ফেরা হয়নি তার। এখন ব্যস্ত ঘর সংসার নিয়ে, একটি সুপার শপে কাজ নিয়েছে সে। আমার বাবা নেই, সেই ক্ষেত্রে যদি আমার বিয়েটা আগে দেওয়া যায় তাহলে হয়তো বা ওনার কাঁধ থেকে একটা বোঝা হালকা হলো। তো সেই ক্ষেত্রে আমাকে বিয়েটা দেওয়া হয়েছে। জন্ম নিবন্ধনের বয়সটা একটু বাড়াতে হয়, সেই ক্ষেত্রে ওইখানে আমার বয়সটা বাড়ানো ছিল। কুড়িগ্রামে চরের এক স্কুলের 9ম শ্রেণীর 9 ছাত্রীর মধ্যে 8 জনেরই বিয়ে হয়ে যায়। বাকি থাকে শুধু নার্গিস। পরিবারকে জানিয়েছে বিয়ে নিয়ে তার আপত্তির কথা। আমার বাবাকে বুঝিয়ে বলছি আমি এখন বিয়ে করব না, আমি চাকরি করার পর আমি বিয়ে করব, যাতে অন্য লোকের উপর যেন কোনো ঝামেলা করে না। করোনার দীর্ঘ বন্ধের পর স্কুল খুললেও ক্লাসে ফেরেনি অনেকে। তাদের একটা বড় অংশের বিয়ে হয়ে গেছে। 2 শতাধিক স্কুলের রিপোর্ট আছে যে এ পর্যন্ত যারা এসেছেন তারা 60% আসছে বা আসবে, আর একেবারে 40% স্কুলে আসবেই না, ধরে গেছে। এর ভিতরে মনে করেন 10% বিবাহ হয়ে গেছে, আর 10% তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটকে আছে, কাজে যোগদান করেছেন। ইউনিসেফের পরিসংখ্যান বলছে আর্থিক চাপ সহ নানা কারণে 1 কোটি শিশু আছে বিয়ের ঝুঁকিতে। বিশ্বব্যাপী শিশু বিয়ে 15% কমলেও এখন সে অর্জন হুমকির মুখে। কোনো ধরনের ড্রপ আউট, তারপরে তার কর্মক্ষমতা যারা হারিয়ে ফেলেছে তাদেরকে সাপোর্ট দেওয়া, ওইসব বাচ্চাদের ফ্রি অফ কস্ট এভরিথিং, খাওয়া দাওয়া, থাকা, পড়া এবং সব ফ্যাসিলিটেশন তাদেরকে প্রণোদনা দিয়ে স্কুলে ফিরিয়ে আনা উচিত। যারা পড়তে আসে ওদেরকে একটা বৃত্তি দেয় সরকার, মানে এই জন্যই দেয় যেন তারা ঝরে না পড়ে, তাদেরকে ফ্রি বই দেয়। বিশেষজ্ঞরা বলছেন ঝরে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে স্কুলে ফেরাতে সরকারের পাশাপাশি তৎপর হতে হবে স্কুল প্রশাসনকেও। করোনা মহামারীর মধ্যে ঠিক কতজন শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে এমন কোনো সঠিক তথ্য কিংবা জরিপ আমাদের কাছে আসেনি। তবে বিভিন্ন স্কুলে গিয়ে যে তথ্য আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে অন্তত 10% স্কুলের, বেসরকারি স্কুলের অন্তত 10% শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে, আর 10% শিক্ষার্থী কাজে নেমেছে, আর বাকি 20% শিক্ষার্থী বেশিরভাগই গ্রামে চলে গেছে, কেউ বা অর্থ সংকটে স্কুলে আসতে পারছে না। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
আইপিটিভি রেজিস্ট্রেশন শিগগিরই দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এর আগে নির্দেশিকা তৈরি করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইপিটিভি রেজিস্ট্রেশন সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে তথ্যমন্ত্রী সাংবাদিকদের উন্নয়ন সহযোগী আখ্যা দিয়ে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব নিয়ে কেউ যেন পানি ঘোলা করতে না পারে সেদিকেও সতর্ক নজর রাখার তাগিদ দেন। আইপিটিভি বাংলাদেশে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, 600-এর মতো আবেদন করেছে। তো সেই ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে রেজিস্ট্রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং অনেকগুলো বাছাই কাজ সম্পন্ন হয়েছে। সহসায় আইপিটিভি রেজিস্ট্রেশন দেওয়া হবে, তার আগে নির্দেশনা তৈরি করা। আমরা চাই এই মাধ্যমগুলো আরো বিকশিত হোক, এটি আমাদের উদ্দেশ্য। সিলেটের ওসমানীনগরে ইউসিবি ব্যাংকের এটিএম মেশিন ভেঙে 24 লাখ টাকা লুটের সাথে জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 10 লাখ টাকা। এদিকে সাভারের আশুলিয়া ও রাজধানীর রাপা প্লাজায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে সিআইডি। আরো জানাচ্ছেন মনির হোসেন তপু। সিলেটের ওসমানীনগর এলাকায় গত 12 সেপ্টেম্বর মধ্যরাতে 4 জন মুখোশধারী দুর্বৃত্ত ইউসিবি ব্যাংকের নিচতলার এটিএম বুথে প্রবেশ করে। নিরাপত্তা কর্মীকে মারধর করে বেঁধে রেখে সিসি ক্যামেরায় কালো রং ছিটিয়ে দেয় চক্রটি। পরে দেশীয় যন্ত্রপাতি দিয়ে এটিএম মেশিন ভেঙে 24,25,000 টাকা লুট করে নিয়ে যায় তারা। এই ঘটনার মূল পরিকল্পনাকারী শামীম আহমেদ সহ 3 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় 10,08,000 টাকা। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ছিনতাই করা অর্থের একটি বড় অংশ দিয়ে এই চক্রটি জুয়া খেলে নষ্ট করেছে। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি। শামীম আহমেদ সেইটা পরিকল্পনা করে এবং সে পরিকল্পনা করে সে আবার এই বিষয়ে অনেক দক্ষ, যে জ্ঞান প্রযুক্তি সেও দক্ষ। সে মাঝে মাঝে ইন্ডিয়ান যে সিরিয়ালগুলি, সিআইডি যে সিরিয়ালগুলি, সেটা সে দেখে কিভাবে অপরাধগুলি করে এবং অপরাধ করে কিভাবে পার পাওয়া যায়, সে এটা লব্ধ করে। এদিকে আশুলিয়ার নয়ারহাট বাজার ও রাপা প্লাজার স্বর্ণ ডাকাতির রহস্য উদ্ঘাটন করেছে সিআইডি। একই চক্র এ দুটি ডাকাতির সাথে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এই চক্রের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 32 ভরি স্বর্ণালংকার। নয়াবাজার এলাকা থেকে আমরা এই সবুজের বাসা থেকে ধানমন্ডির রাপা প্লাজার সাথে ঘটনাতে সেখান থেকে আমরা 12 ভরি সোনা আমরা উদ্ধার করি এবং একই সাথে তাঁতীবাজারের যে রহিম যে আছে আরেকজন, রহিমকে আমরা আইনের আওতায় আনতে সমর্থ হয়েছি। এই রহিমের বাসা থেকে আশুলিয়ার যে স্বর্ণ তারা করে, সেখান থেকে আমরা 20 ভরি কিছু একটু বেশি আমরা স্বর্ণ সেখান থেকে আমরা উদ্ধার করি। রাজধানী তাঁতীবাজারে একটি চক্র ডাকাতি করার স্বর্ণ কেনার সাথে জড়িত। তাদের ধরতেও অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে সিআইডি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয় বিক্রয়, বিনিময় ও মজুদ নিষিদ্ধ থাকবে। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবছর 2080 টন ইলিশ কলকাতায় রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 52টি প্রতিষ্ঠানকে 40 টন করে ইলিশ রপ্তানির এ অনুমতি দেওয়া হয়। গতকাল বেনাপোল বন্দর দিয়ে ইলিশের 2315 কেজির প্রথম চালান কলকাতায় গেছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কয়েক দফা যাচাই বাছাই ও পরীক্ষা নিরীক্ষার পর আবারও সচল হলো 18,000 গ্রাহকের নগদ অ্যাকাউন্ট। তবে ত্রুটিপূর্ণ রিফান্ডে জড়িত কেবল 8টি অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করা হয়েছে, সুরক্ষিত করা হয়েছে বাকিদের অর্থ। নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক জানিয়েছেন, বিস্তৃত কলেবরে যাচাই বাছাইয়ের ফলে চক্রান্তের সাথে জড়িত অ্যাকাউন্টগুলোকে সহজে চিহ্নিত করা গেছে। শনাক্ত হয়েছে এর পেছনে থাকা সিরাজগঞ্জ শপ ও আলাদিন প্রদীপ ই-কমার্স প্রতিষ্ঠান। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান নগদের ব্যবস্থাপনা পরিচালক।
এবারে আন্তর্জাতিক সংবাদ। উন্নয়নশীল দেশগুলোর জন্য আরো 50 কোটি ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 সামিটে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এই সম্মেলনে তিনি জানান, এর ফলে তার প্রতিশ্রুত টিকার পরিমাণ 1 বিলিয়ন ডোজ ছাড়িয়ে যাবে। বাইডেন প্রশাসন এর আগে 58 কোটি ডোজ টিকার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত সরবরাহ করেছে 14 কোটি ডোজ। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। কোভিড পরিস্থিতিতে তার সরকারের নেয়া কর্মসূচি তিনি জানাবেন। এ পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বাফুফে। এই দলে প্রথমবার ডাক পেয়েছেন নাগরিকত্ব পরিবর্তন করে বাংলাদেশি হওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলে। ঘোষণার 5 দিন পর ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেন স্প্যানিশ অস্কার ব্রুজন। ফুটবলারদের ভালো খেলে আত্মবিশ্বাসী করতে চান নতুন এই কোচ। পরাগ আরমানের রিপোর্ট। সুজন সফলভাবে মালদ্বীপের গোলে পাঠিয়ে দিলে 2003 সালে শিরোপা জয়ের পর আর কখনোই সাব ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠতে পারেনি বাংলাদেশ। 2009 সালে সেমিফাইনাল খেললেও এরপর গ্রুপ পর্বেই থেমেছে লাল সবুজের শিরোপা মিশন। সামনে আরও একটি সাফ চ্যাম্পিয়নশিপ। ভাগ্য পরিবর্তনে 2018 সাল থেকে কোচের দায়িত্বে থাকা জেমিডেকে পরিবর্তন করে বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজনকে দায়িত্ব দেয়া হয়েছে। আমরা কিন্তু কোচ পরিবর্তনটা এমনভাবে করেছি যে এটাতে কিন্তু আমাদের কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না, যেহেতু এই কোচ ইতিমধ্যে কিন্তু সম্পর্কযুক্ত আছে আমাদের খেলার সাথে। এ সময় সাব চ্যাম্পিয়নশিপের জন্য 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। তার দলে নতুন মুখ নাইজেরিয়ার নাগরিকত্ব পাল্টে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে। ইংলিশ কোচ জেমিডে প্রবাসী ফুটবলারদের কদর করলেও ব্রুজন আস্থা রাখছেন দেশিদের ওপরই। সাব চ্যাম্পিয়নশিপকে ঘিরে খুব বেশি প্রত্যাশা না করাই ভালো। বাংলাদেশের যতটা সামর্থ্য আছে সেটা নিয়ে ভাবতে হবে। আমি কোনো জাদুকর নই যে এক সপ্তাহে এই দলটাকে বদলে দিব, তবে খেলোয়াড়দের উপর আস্থা আছে। ইতোমধ্যে করোনা পরীক্ষা শেষে 26 ফুটবলার হোটেলে উঠেছেন। বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এশিয়ান কাপ নারী ফুটবল বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে ইরানের কাছেও 5-0 গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। উজবেকিস্তানে খেলার প্রথমার্ধে 3-0 গোলে পিছিয়ে ছিল সাবিনা খাতুনের দল। দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করে ইরানি মেয়েরা। ইরানের অধিনায়ক বেহনাজ 2টি গোল করেন এবং মালিকা মাহিভাল্লি, গুলনুস খুসরাগি ও হাজার দাব্বাগি 1টি করে গোল করেন। এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের কাছে 5-0 গোলে হেরেছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ভক্ত সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় প্রিমিয়ার লিগ হকির দলবদলে অংশ নিল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঘরোয়া হকির সর্বোচ্চ লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্য ঐতিহ্যবাহী এই ক্লাবটির। লক্ষ্য পূরণে এবার বেশ কিছু তারকা খেলোয়াড় দলে ভিড়িয়েছে তারা। 15 জন খেলোয়াড়কে নিবন্ধন করায় সাদা কালো শিবির। বিদেশি খেলোয়াড় আনার চেষ্টা থাকলেও আপাতত স্থানীয় খেলোয়াড়দের উপরই ভরসা রাখছে মোহামেডান। শিরোপা ধরে রাখতে দলে রাখা হয়েছে নিয়মিত ফরওয়ার্ড রাসেল মাহমুদ জিমিকে। মোহামেডান ছাড়াও দলবদলে অংশ নেয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারি ও বাংলাদেশ স্পোর্টিং। বছর পর লিগ হচ্ছে লাস্টে, যেহেতু আমরা চ্যাম্পিয়ন ছিলাম আর গতবার হচ্ছে এবার টিমটা অনেকই ব্যালেন্স, অনেক ভালো টিম। আশা রাখি যে নিজেদের পারফরমেন্সটা যদি আমরা মাঠে দিতে পারি, শুধু নামে না যে আমি জিমি বা আশরাফুল, আমাদের পারফরমেন্সের জন্য আজকে মোহামেডান আমাদেরকে নিয়েছে। তো আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি, এবং এখন আমাদের দায়িত্ব হচ্ছে মোহামেডানকে চ্যাম্পিয়ন করে দেওয়া। ইনশাল্লাহ আমাদের সব কিছু তারা পূরণ করেছে, আমাদের এখন দায়িত্ব হচ্ছে মোহামেডানকে একটা ভালো রেজাল্ট দেওয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জয় পেয়েছে বাংলাদেশ। নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিকেএসপি। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী 85-34 পয়েন্টে হারায় ধূমকেতু ক্লাবকে। বিমান বাহিনী 64-45 পয়েন্টে পরাজিত করে বাংলাদেশ পুলিশকে এবং তৃতীয় ম্যাচে বিকেএসপি 70-58 পয়েন্টে হারায় জোসেফাইটস ক্লাবকে।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ই কমার্স নিয়ন্ত্রণে নিবন্ধন বাধ্যতামূলক, রেগুলেটরি কমিশন হচ্ছে, গ্রাহকদের ক্ষতির দায় নেবে না সরকার। ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের নিষেধাজ্ঞা হাইকোর্টের, রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও একটি মামলা। বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব চালু, দীর্ঘদিন পর সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন বাংলাদেশিরা। করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। এবং স্কুল খুললেও ক্লাসে ফেরেনি অন্তত 40% শিক্ষার্থী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।